দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আর্ট হাব ঢাকার আয়োজনে বাংলাদেশ, নেপাল ও কোরিয়ান প্রজাতন্ত্রের ৬০ জন প্রথিতযশা শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ফ্রম মাউন্টেন টু সি। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংবাদ প্রতিদিন। রাত ৯টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। দোষ হইছে, তুমি কি মনে করছো? হ্যাঁ, আমি কিছু বুঝি না। আমরা এখন ভিটা বাড়ি হারাইয়া গর্তে পড়ে গেছি বইলা তোমরা এখন এটা সুযোগ নিবা, মজা নিবা। এই জন্যই মনে হয় বলে যে সাইদা সাইদা আসলে মানুষের উপকার করতে নাই। ঘটনা বলছস কিছু? লেকচার তো পার খাইছে। হ্যাঁ, পার খাইছে মানে? কেডাই করছে শুভ কামনা? গাড়ি নাই, ইচ্ছারম গাড়াইছে। আমাকে সত্যি কইতাছস? তা কি নিয়ে লাগালাগি হইছে? রাত ১১টা ৩০ মিনিটের সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা তমাল মাহবুব। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? মোটামুটি ভালো, খুব ভালো না। কেন? মানে সবকিছু মিলে খুব ভালো থাকার মতো অবস্থা তো আমাদের নাই আসলে। তারপরও আসলে অভিনয়ের মানুষ এবং অভিনয়টাকে ঘিরেই সবসময় বিভিন্ন রকম ব্যস্ততা থাকে। এখন কি কি কাজ করা হলো এটা বললে আমার কাছে মনে হয় আপনি বলতে পারবেন না, কারণ এত বেশি কাজের সাথে আপনি ইনভলভ। হ্যাঁ, তো নাম বলে শেষ করা আসলে বলা কঠিন যে অমুক সময় অমুক কাজ করেছি। হয় কি অনেক শুটিং এর কথা মনেই থাকে না। দেখা গেল যে ৩ মাস আগে একটা কাজ করলাম, ওইটা হয়তো রিলিজ, ওইটা যে কবে করছি ভুলেই গেছি। আচ্ছা, এরকম হয়। যেমন এই কয়েকদিন আগে একটা নাটক, মানে এখন তো টিভি চ্যানেলে যায়, তারপরে ইউটিউবে আসে। তো নাটকটা ভালো নাটক, খুব মজার একটা নাটক, মতি গণক নাটকটার নাম। তো ওইটা আমাকে লিঙ্ক পাঠাইলো ডিরেক্টর শহীদুল নবী। আরে এই নাটকটা তো ভালো একটা নাটক করছিলাম, আচ্ছা রিলিজ হয়েছে, পরে ফেসবুকে শেয়ার দিলাম। তো এইরকম হয় যে দেখা গেল যে 3 মাস 4 মাস বা 6 মাস আগে শুটিং করছি, হ্যাঁ, এরপরের অনেক শুটিং এর কারণে ওইটার কথা ওইভাবে মনে নাই। আচ্ছা, যেমন বেশ কিছু ভালো ভালো কাজ আমি মনে করি যে আসলে কোনটা এখনো রিলিজ হয় নাই বা কোনটা এখনো চ্যানেলে যায় নাই, মনে করতে করতে 2-1টা মিস হয়। আচ্ছা, হ্যাঁ, দেখা গেল 6 মাস আগে কাজটা শেষ করছি, কোনো কারণে হয়তো দেরি হচ্ছে 6 মাস চলে গেছে, ওইটার কথা মনে নাই। এটা হয়, এটা আমাদের সবারই হয়। হ্যাঁ, এটা সব অভিনয় শিল্পীদেরই হয়। কিন্তু একটা ব্যাপার কি ভাইয়া, যখন অনেক নাটক, অনেক টেলিভিশন চ্যানেল, এখন তো আবার ইউটিউব চ্যানেল, তো আবার ওটিটি আছে, প্রতিযোগিতার জায়গাটা অনেক বেড়ে গেছে। তো অডিয়েন্সের কাছ পর্যন্ত রিচ করা কোন একটি নাটক, বিশেষ করে কোন একটি ভালো নাটক, সেটা কতটা কঠিন বলে মনে করছেন? একটা নাটক ভিউ হয় অনেকগুলি কারণে। শুধু যে অমুক নায়ক নায়িকা আছে তাহলেই ভিউ হবে ব্যাপারটা তা না। কোন ইউটিউব চ্যানেলে যাচ্ছে সেটা একটা ব্যাপার। দেখা গেল একটা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 50 লাখ, তো 50 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলে যখন নাটকটা যাবে, এটা 50 লাখ সাবস্ক্রাইবারের কারণেই ভিউটা বাড়বে, রিচটা হবে, এটা হবেই। কারণ 50 লাখ মানুষের কাছে চলে গেছে এটা। আবার আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম, 100 সাবস্ক্রাইবার, সেখানে আমি যত ভালো নাটকই ছাড়ি না কেন ভিউ হবে না। ডিপেন্ড করছে প্ল্যাটফর্মের উপরে, এটা তো যাচ্ছে না, মানে বেশি মানুষের কাছে যাচ্ছে না। সো এইটা একটা ব্যাপার যে কত সাবস্ক্রাইব,
কোন চ্যানেলে এটা আপলোড হচ্ছে, পাশাপাশি গল্প, মেকিং, শিল্পী, নায়ক, নায়িকা, মানে সব মিলিয়ে। আবার এমনও অনেক সময় হয় নায়ক নায়িকা খুব ভালো অভিনয় করেছে, আচ্ছা আশপাশের যে ক্যারেক্টারগুলি মানে এরা আসলে ওইভাবে জমাইতে পারে নাই। মানে আশপাশের যে ক্যারেক্টার, নায়ক নায়িকা বাদে যে ক্যারেক্টারগুলি থাকে যেগুলি আমরা করি সাপোর্টিং ক্যারেক্টার, এরা তো হচ্ছে অলংকার। মানে সাজগোজের জন্য একটা সুন্দর কানের দুল, একটা চুড়ি, একটা গলার মালা, এটা তো লাগবে। তো এই সাপোর্টিং ক্যারেক্টারটা কিন্তু এই নাটকের অলংকার। অলংকার যখন সুন্দর হবে তখন ওভারঅল মানুষটাকে সুন্দর লাগবে। তো Definitely. আমি মনে করি যে সাপোর্টিং ক্যারেক্টারও ইম্পর্টেন্ট, যে সাপোর্টিং ক্যারেক্টাররা ভালো অ্যাক্টিং করছে কিনা, এটা খুবই জরুরি। সিঙ্গেল সোলো বা সিঙ্গেল ফিকশন যে নাটকগুলো আমরা দেখি, সেখানে দেখি যে সাপোর্টিং ক্যারেক্টার খুব লিমিটেড থাকে। নায়ক নায়িকা মুখ্য তো অবশ্যই, কিন্তু সাপোর্টিং ক্যারেক্টারগুলো খুবই অল্প থাকে। তো সেটা আসলে গল্পে কোনোভাবে প্রভাব ফেলে কিনা? সেটা ফেলে, গল্পে তো অবশ্যই প্রভাব ফেলে। আমি হয় না যে আমি একটা বাবার ক্যারেক্টার, একটা বাবার ক্যারেক্টারে যখন সে আবুল হায়াত বা ফজলুর রহমান বাবু বা মামুনুর রশিদ, মানে এই লেভেলের মানে ভালো শিল্পী বা যাদেরকে আমরা লিজেন্ড মনে করি, বাবার ক্যারেক্টারটা যখন এরকম একটা শিল্পী করে, নাটকের গ্ল্যামারটা কিন্তু বেড়ে যায়, দর্শকের কাছে নাটকের আগ্রহটা বেড়ে যায়। আবার অনেক সময় হয় যে বাজেটের কারণে চাইলেও বড় শিল্পী আসলে ডিরেক্টর নিতে পারে না, ডিরেক্টরকে আমি দোষ দিব না। হ্যাঁ, মানে দেখা গেল নাটকের বাজেটটা এত কম, ইচ্ছা থাকা সত্ত্বেও পাচ্ছে সিনিয়র না। আর্টিস্ট এফোর্ড করতে পারছে না। এমনও হয়েছে যে বাজেট একটু বাজেট কম, আচ্ছা ঠিক আছে, ও দেখা গেল যে ওই আমার এক বন্ধুকে ডেকে নিয়ে বললাম এই 2টা সিন আছে, এই তোরে দিয়ে করাইনি। এটাও হয়, এটাও হয়। আবার অনেকে বাজেট পায়, টাকা বাঁচানোর জন্য এটা করে, এরকম হয়। আপনার কাছে যখন কোনো স্ক্রিপ্ট আসে, আপনি কি দেখেন? মানে কাজ করব কি করব না, এই ডিসিশনটা কাজ করব না বলার সুযোগ আসলে আমাদের জন্য কম। কম। মানে আমাদের লেভেলের আর্টিস্ট, আমরা যারা সাপোর্টিং আর্টিস্ট, আমাদের জন্য সুযোগটা কম, না বলার সুযোগটা কম। কারণ আজকে ডিরেক্টরকে না বলবো, পরের 5 নাটকে নেবেন আমাকে, ঠিক আছে? পরের 5 নাটকে নেবেন না, খুব ভাব নিছে আমারে না বলছে না, তোরে নিমুই না আর। হ্যাঁ, কনসিকুয়েন্সেস ভেবে তখন আর না বলা যায় না। এই জন্য না বলা যায় না। হ্যাঁ, আমি যেটা শুনি যে আচ্ছা গল্পটা কি, গল্পটা এরকম এরকম এরকম, আচ্ছা আমার ক্যারেক্টার কি, যে ভাই আপনি হচ্ছেন নায়কের বড় ভাই, আপনি এই এই করেন, ওকে ফাইন, নায়ক নায়িকা কারা, অমুক, ওকে ডান। আমি গল্পটা শুনলাম, এবার স্ক্রিপ্টটা পাঠাও, স্ক্রিপ্টটা পড়ে নিব আমি। আচ্ছা, এইভাবেই ঠিক করি আসলে, এইভাবেই করে সবাই। আপনি যখন কোথাও যান, হয়তো রেস্টুরেন্টে খেতে গেছেন বা শপিং এ গেছেন, তখন নিশ্চয়ই মানুষ আপনার সাথে ছবি তুলতে আসে। সেটা হয়। মানে ওটা সবচেয়ে আমার বিরক্তি কাছে লাগে সবচেয়ে মজা নাকি? লাগে, সবচেয়ে মজা লাগে সেটা হচ্ছে যে ছবি তো তোলে, অনেকেই তোলে, ছবি তোলে, ভাই কেমন আছেন, ভাই আপনার নাটক দেখছি, এটা হয়। সবচেয়ে ভালো লাগে যে কিছুক্ষণ কথাবার্তা বললো যে ভাই আপনার নাটক দেখছি, আপনার ওই নাটকটা খুব মজা লাগছে বা ওইটা খুব মজা লাগছে, আচ্ছা ভাই আপনার নামটা কি? হ্যাঁ, তখন আমি আমার নাম বলি। মানে ফেসটা চিনে কিন্তু নাম জানে না। এইটা 99% ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, হ্যাঁ, মানে অনেক কিছু জিজ্ঞেস করার পরে হ্যাঁ। লাস্টে প্রশ্নটা করে যে ভাই আপনার নামটা জানো কি? হ্যাঁ। ভাই আমার নাম তমাল। আচ্ছা ঠিক আছে। এবং আমার কাছে মনে হয় যে তমাল মাহবুব আর মাহবুব তমাল, এই নামের উল্টাপাল্টাটা আপনার ক্ষেত্রে অনেক বেশি না হয়, না, মানুষ বেশ খুব করে একটা থাকে। হয় না, বেসিক্যালি সবাই আমাকে তমাল নামেই চিনে। মানে আমার অ্যাকচুয়াল সার্টিফিকেট নাম হচ্ছে আরিফ মাহবুব খান, আচ্ছা, আর আমার ডাক নাম তমাল। আমার তাহলে বাসার সবাই বা Okay. এলাকার সবাই, হ্যাঁ। বন্ধু বান্ধব সবাই আমাকে তমাল নামেই চিনে। হ্যাঁ। তো ওই কারণে আমি তমাল নামটা রাখছি, এখন তমাল না বললে কেউ চিনবে না আমাকে, আরিফ নামে কেউ চিনবেই কেউ না। চিনবে না। দেশের বাহির থেকে আসলে বাংলা নাটকের বেশ ভালো রেসপন্স পাওয়া যায়, হ্যাঁ। এবং প্রবাসীরা বাংলাদেশি নাটক খুব দেখে। তো নিশ্চয়ই সেই রেসপন্সগুলো আপনি পান। কোন নাটকের জন্য খুব বেশি ভালো রেসপন্স পাওয়া গেছে? ওইভাবে না নির্দিষ্ট 1-2টা নাটকের নাম বলা যাবে না, কারণ দেখা গেল প্রতি মাসেই তো কোনো না কোনো নাটক নাটক on air রিলিজ যাচ্ছে। হচ্ছে, চ্যানেলে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, কেউ না কেউ কোনো না কোনো নাটক দেখতেছে। হ্যাঁ, তো দেখা গেল যে একজন হয়তো ওই এক নাটকের কথা বললো, আরেকজন আরেক নাটকের কথা বললো, নির্দিষ্ট 1-2টা নাটক বলাটা কঠিন। মানে ওইটা বলা কঠিন, কারণ এক একজন এক এক নাটক দেখছে, কে কোনটা দেখছে এটা তো আসলে আগে থেকে বলা কঠিন। এগুলো একজন এমনও হয়েছে 3 বছর আগের একটা নাটক, সেটার কথা বলতেছে, আচ্ছা, সেটার কথা আমারই মনে নাই।
তাই আমি বললাম যে ভাই কোন নাটক, যে ওই যে আপনি ওইটা করেন। আমি বললাম কোনটা করি? ওই যে আপনি নায়িকাকে ওইটা বলছিলেন। আমি বললাম ভাই আমার মনে নাই। আসলে পেশাদার অভিনয় শিল্পী হলে আমার কাছে মনে হয় এটা একটা বড় সাইড ইফেক্ট। হ্যাঁ, এবং মজার সব পাই। যেমন একটা নাটক ছিল বিধবা, নাটকটার নাম মনে হয় বিধবা। তো নায়িকা বিধবা হয়ে যায়, তো আমি নায়িকাকে বিয়ে করতে চাই, বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব দিই, ডিস্টার্ব করি, বিরক্ত করি আর কি নায়িকারে। হ্যাঁ, তো সেখানে একজন কমেন্টে লিখছে ভাই আপনি আর ভালো হইলেন না। ঠিক আছে, আপনি আর ভালো হইলেন না, আপনি আগের মতোই আছেন। মানে এমন ভাবে লিখছে যে আমার কাজই হচ্ছে মেয়েদেরকে ডিস্টার্ব করা। হ্যাঁ, তো ওইটাই আর কি ভিলেন ক্যারেক্টার আপনার কাছে একটা আকাঙ্ক্ষিত চরিত্র আমার কাছে মনে হয়, কারণ যেহেতু ভিলেন ক্যারেক্টারে অ্যাক্টিং করার সুযোগ থাকে, মজাটা থাকে। হ্যাঁ, একজন অভিনয় শিল্পীর যে জাত শিল্পী হিসেবে পরিচয় দেওয়া, সেটা মনে হয় ভিলেন চরিত্র দেওয়া যায়। এবং প্রিয় নায়ক যেহেতু হতে পারবো না, ভিলেন ছাড়ার কোনো উপায় নেই। না, আপনার পছন্দের অভিনয় শিল্পী তো হুমায়ুন ফরিদি। হুমায়ুন সুতরাং ফরিদি। সেই জায়গা থেকে ভিলেন চরিত্রে কাজ করবা বা নেগেটিভ রোলে কাজ করবার একটা আকাঙ্ক্ষা আপনার সবসময় থাকে। তেমন আকাঙ্ক্ষিত কোনো চরিত্র কি পেয়েছেন এখন পর্যন্ত, এত যে কাজ করছেন? নাটকে তো করছি, নাটকে নেগেটিভ চরিত্র বা একটু খারাপ টাইপের ক্যারেক্টার নাটকে আমি করছি অনেক। এই এনটিভির একটা সিরিয়ালই তো, মানে একটা বড় সিরিয়াল করছিলাম, প্রবাসী পরিবার, ওইটাতে তো আমি মেইন ভিলেন। ওইটা এক ধরনের ক্যারেক্টার ছিল। তারপরে মানে নেগেটিভ ক্যারেক্টার নাটকে আমি প্রচুর করছি, কিন্তু সিনেমা আমি একটা দুইটা করছি, সেখানে আসলে মানে ওই রকম ক্যারেক্টারের সুযোগটা আমি পাই নাই। আর সিনেমা তো আসলে বড় ব্যাপার, সবাই যে সব সময় সেখানে সুযোগ পাবে, এখানে একটা সিন্ডিকেটের ব্যাপার থাকে, গ্রুপিং এর ব্যাপার থাকে, ভালো সম্পর্ক তৈরি করার ব্যাপার থাকে। তো সিনেমার ডিরেক্টরদের সাথে আমার অত ভালো পরিচয়ও নাই, অত খাতিরও নাই, তাই আমার সুযোগও নাই। আপনার নির্মাণের কি অবস্থা? মানে এখন নির্মাণে কম পাচ্ছি আপনাকে, রেগুলার হবেন কবে? এর ভেতরে আমি আসলে কিছু বানাই নাই, বানাবো, ইচ্ছা আছে। আমি বানাইলে সিরিয়াল বানাবো, সিরিয়াল বানাবো, নাইলে ভবিষ্যতে সিনেমা বানাবো। এই 1 ঘন্টার নাটক আসলে পরিশ্রমের কাজ না, আমার কাছে মনে হয় আপনি গুছিয়ে কাজ করতে পছন্দ করেন। হ্যাঁ, তাড়াহুড়াটা নাই, রিল্যাক্সে আস্তে ধীরে দৌড়ঝাঁপ করে একটা ছোট, মানে অনেক আছে না যে এই কালকের মধ্যে সব করতে হবে, আমি আসলে পারি না। আমি আস্তে ধীরে, কালকের মধ্যে করতে হবে কেন, 5 দিন সময় নেই, আস্তে ধীরে করি। আপনি যেটা বলছিলেন যে ধারাবাহিক নাটক করবার ইচ্ছা আছে বা সিনেমা করবার ইচ্ছা আছে, বানাবার ইচ্ছা আছে, তো সেটার প্রোডাকশনের কাজ কি শুরু করেছেন বা প্ল্যানিংটা শুরু করেছেন? ফিল্ম বলি বা ওয়েব সিরিজ বলি, একটা গল্প আমার রেডি আছে। এইটা অলরেডি বছর 2 আগে কথাবার্তা ফাইনাল হয়েও গিয়েছিল। এমনি পরিকল্পনাটা কি তমল ভাই? আসলে অভিনয়ের সাথে থাকতে চান সেটা তো জানি, কিন্তু তারপরেও কিছু বিষয় থাকে না যে কিছু কাজ করে রেখে যেতে চাই। আমার আসলে ওরকম কোনো পরিকল্পনা নাই। মানে আমি যখন যেটা ভালো কাজটা পাই সেটা করার চেষ্টা করি, সেটা মন দিয়ে করার চেষ্টা করি। মানে 5 বছর পরে কি করব আসলে এত ভবিষ্যৎ প্ল্যান আমি করি না। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আগামী 1 মাস বা 2 মাসে কি করব, এগুলি একটা প্ল্যানিং এ থাকলো, যে এই কাজটা বা একটা ভালো কাজ আসলো, হ্যাঁ এই কাজটা করব, এই কাজটা একদম ভালোভাবে মনোযোগ দিয়ে শেষ করব, এরপরে কি করব পরেরটা পরে। মানে অনেকে আছে না যে 2 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, সব প্ল্যান করে অতদিন বাঁচবো কিনা তারই তো ঠিক নাই। এত ভবিষ্যৎ প্ল্যান করে হবেটা কি? না, কিন্তু তারপর দেখেন 2007 সালে আপনি ইন্ডাস্ট্রিতে আসলেন মোস্তফা সরোয়ার ফারুকীর 420 দিয়ে, এবং 19 বছর চলে গেল। তো 19 বছর যে আপনি আসলে এখানে টিকে থাকবেন বা থাকবেন আসলে, হ্যাঁ তখন আসলে এত ভাবিনি, এটাই তো ভাবেননি। কিন্তু আপনাকে তারকা খ্যাতি দিয়েছে, তো দর্শক পরিচিতি দিয়েছে, তার মানে আপনার একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ সেটা তো হয়েছে। যেমন যে কোনো হচ্ছে যে হয় না যে ইউটিউবের ভাইরাল আর্টিস্ট, নাম বলবো না, হ্যাঁ, তো সেই ভাইরাল আর্টিস্টের সিনেমায় আমাকে বলা হয়েছিল, তা আমি বলছি যে না ভাই, মানে এইটা আমি করব না, টাকাটা বড় কথা না, কিন্তু এটা আমি করব না, আমার নীতির সাথে এই কাজটা যায় না। তা আমি কিন্তু না করে দিছি। সিনেমার কাজ আমাকে টাকা দিবে, কিন্তু আমি না করে দিছি। আচ্ছা, কারণ ওই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে যে না, এই সিনেমাটা আসলে মানে আমি যে চিন্তা করি সেই চিন্তার সাথে ওই সিনেমাটা যায় না। টাকা পাইলাম আর দৌড়ায় গেলাম, তো আমাকে বলছে অমুক করতেছে, তমুকে করতেছে, এই সিনেমা আপনার করতে সমস্যা কি? আমি গেলাম অমুক তমুক করতে পারে, কিন্তু আমি করব না, আমি না করে দিছি। কারণ মানে কিছু কাজ মনে হয় না যে না এইটা মানে টাকা পাইলেই আমি দৌড়ায় যাব,
এইটা দরকার নাই, সব কিছু সবসময় করতে হবে না টাকার জন্য। মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং না বলাটাও শিখতে হবে। না বলাটা আমরা পারি না অনেকে, ওইটাখানে সমস্যা তৈরি হয়। কিন্তু কিছুক্ষণ আগে আপনি বলছিলেন কিন্তু যে না বলা না যায় না না। কোনটা আমি বলি সেটা হচ্ছে না কাকে বলা যায় না। সে তুমি ডিরেক্টর, তোমার সাথে আমি 5টা ভালো কাজ করছি, হ্যাঁ 6 নম্বর কাজটা হয়তো অত ভালো হচ্ছে না, কিন্তু তাই বলে 5টা ভালো কাজ করার পরে ওই কাজটা একটু 19-20 দেখে আমি না করে দিব, তা তো তোমার সাথে বেইমানি হয়ে যাবে। কারণ এরপরে তো আবার 5টা ভালো কাজ হবে, অবশ্যই তো 10টা কাজের ভিতর একটা কাজ তো 19-20 হতেই পারে, 19-20 হতে পারে। তো সেটা আমি না বলতে পারবো না। আচ্ছা তমাল ভাই, এখন যে গল্প, যে ধরনের গল্পগুলো আমরা দেখছি, কোথাও কি মনে হচ্ছে যে আসলে গল্পগুলো খুব একটা দর্শককে টানছে না? এইটা কিছুদিন আগেও ছিল, কিছুদিন আগেও বছর 2 আগেও গল্প নিয়ে ঝামেলা ছিল, ওই নাটক মানেই অমুকের গার্লফ্রেন্ড তমুকের বয়ফ্রেন্ড। ইদানিং বিশেষ করে গত 1 বছর ধরে পারিবারিক গল্প দর্শক দেখছে, এইটা আমার খুবই ভালো লাগে। দর্শক পারিবারিক গল্পই কিন্তু মূলত চায়। মানে মধ্যে দিয়ে কিছুদিন কিন্তু খুব চলছে ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপের নাটক। হ্যাঁ এখন কিন্তু এই যে বাবা মায়ের কষ্ট বা ভাই বোনের বন্ডিং, পারিবারিক ঘটনা, এই টাইপের নাটক কিন্তু এখন হচ্ছে এবং ভিউ হচ্ছে ভালো, মানে দর্শক দেখছে, মানে ভিউ ভালো মানে তো দর্শক দেখছে, এটা আমরা ধরে নিতে পারি। যখন আমি দেখবো যে একটা নাটকের 50 লাখ ভিউ হয়ে গেছে, এর মানে দর্শক নাটকটা দেখছে। সো এইটা এখন ভালো লাগে আমার, যখন আমি দেখি যে পারিবারিক গল্পের নাটকগুলি এখন হিট হচ্ছে, এটা আমাদের জন্য ভালো, কালচারের জন্য ভালো। যদি কখনো সিনেমা তৈরি করেন, আপনি সিনেমা নির্মাণ করেন, তাহলে কোন বিষয়কে নিয়ে আপনার কাজ করবার ইচ্ছা আছে? বাণিজ্যিক সিনেমা আসলে ওই অর্থে আমি বুঝি না, মানে বাণিজ্যিক সিনেমা অনেক বড় ব্যাপার, নাচ গান অ্যাকশন ট্যাকশন মিলে অনেক বড় ব্যাপার, ওইটা এখনো আমার মাথায় পুরোপুরি আসে নাই। আমি যদি সিনেমা বানাই তাহলে বাণিজ্যিক সিনেমা বানাবো না, তবে আমার মতো করে একটা কিছু বানাবো। অভিনয় শিল্পী হিসেবে এবং নির্মাতা হিসেবে আপনার আইডল কে কে? এরকম তো অনেক আছে, তবে বাংলাদেশে তো অবশ্যই হুমায়ুন ফরিদি, তারপরে ফজলুর রহমান বাবু ভাই, শহীদুজ্জামান সেলিম ভাই, মোশাররফ ভাই, চঞ্চল ভাই, ওনারা তো আছেনই। উনাদের দেখেই তো আসলে মানে আমাদের অভিনেতা হিসেবে তৈরি হওয়া, উনাদের অভিনয় দেখে দেখে। আর দেশের বাইরে এইরকম আসলে অনেক আছে, 1-2টা নাম বলে আসলে শেষ করতে পারবো না, এরকম অনেক আছে। আর ডিরেক্টর হিসেবে বাংলাদেশের ডিরেক্টর হিসেবে অনেকের কাজই ভালো লাগে, নির্দিষ্ট আসলে 1-2টা নাম বললে বোঝানো যাবে না। কেউ হয়তো গ্রামের নাটক ভালো বানায়, হ্যাঁ কেউ শহরের নাটক এক ভালো একজনের বানায়, স্টাইল এক এক হ্যাঁ রকম কেউ থাকে। কমেডি ভালো বানায়, কেউ আবার একটু পারিবারিক গল্প ভালো বানায়, এক একটা ডিরেক্টরের এক একটা স্টাইল আছে। আপনি কোন স্টাইলে কমফোর্টেবল ফিল করেন? আমি একটু কমেডি টাইপের, একটু মজার গল্প, এটা আমার মানে আমি নিজে একটু মজা নিজের করি তো, comfort zone, হ্যাঁ। নিজে মজা করি সবার সাথে, তো আমি যে গল্পই চিন্তা করি একটু মজার গল্পই মাথায় আসে। সেটাই, খুব ভালো লাগছিল তমন ভাই আপনার সাথে কথা বলতে। একদম শেষের দিকে চলে এসেছি, সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের নাটক, বাংলাদেশের সিনেমা বেশি বেশি দেখুন। এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সবাই ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।